আপনি কোরআনটা পেয়েছি, আবার আপনার কাছে কোরআনটা সহজভাবে আমি আপনি ঘরের মধ্যে রেখেছি। কিন্তু নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, এই কোরআনের দাওয়াত দিয়ে দেখে নবীজিকে কিন্তু দাঁত মোবারক শহীদ করতে হয়েছে। কি কথা বলেন? নবীজির মাথার মধ্যে, চেহারার মধ্যে হেলমেটের করা লোহার আঞ্চা নবীজির দেহের মধ্যে ঢুকে গিয়েছে। এই ইসলাম সহজে আসে নাই। আমি আপনি মনে করি আমার দেশে কত প্রকার নবীজির মহাব্বতের মানুষ পাওয়া যায়, নবীজিকে ভালোবাসে, নবীজির প্রতি দরুদ পড়ে সালাম দেয়, অবশ্যই দিবেন, কোনো আপত্তি নাই। নবীজির সুন্নাত পালন আমি আপনি অবশ্যই করব। কেউ নবীজির শ্রেষ্ঠ উম্মত প্রমাণের জন্য কত কত দলিল নিয়ে হাজির হয়ে যায়, নবীজির কত কত সুন্নাতের ফিরিস্তি শোনায়। আবার কেউ আছে একেবারে সহিহ হাদিসগুলো মানতে চায়। অবশ্যই আপনি মানবেন নবীজির সুন্নাত, অবশ্যই আমি আপনি মানবো। কিন্তু নবীজির সবচাইতে বড় সুন্নাত ছিল, নবীজি ছিলেন রামদার এই করতেছি, একটা ভিডিও করতেছি। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সারা জন্য সবাইকে বলবো কিতাবের নাম কি? তার মানে নবীজির নবীজির সবচাইতে গুরুত্বপূর্ণ যে সুন্নাত, নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন, কোরআনকে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির ওই সুন্নাতে পালন করতে হবে। যখন আমি আপনি রাষ্ট্রীয় ইসলামকে বাস্তবায়ন করতে পারবো, নবীজির সবগুলো সুন্নাত মানা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কি কথা বলেন? কাজে এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো একজনের গোলামি করা। তিনি কে? নিজে গোলামি করব এবং সমাজের মধ্যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান বাস্তবায়ন হতে দেব না। অন্য কোনো মতাদর্শ আমার আপনার সামনে চলে আসবে, ওই মতাদর্শের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে, ওই মতবাদের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? আমি আপনি আল্লাহর বান্দা, আমি আপনি আল্লাহর খলিফা, দুইটা বিষয় মনে রাখতে হবে। আমি আপনি এটা ভুলে যাই, বিরক্ত হলেন। আমি আপনি নিচে থেমে যাওয়া যাবে না। আমাকে আপনাকে বুঝতে হবে আমরা হলাম আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে কতটুকু কাজ করলাম? নবীজির আদর্শ ছাড়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ হবে না। নবীজির আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়ে দিয়েছেন? নবীজির সুন্নাত আমরা মানব। নবীজির সুন্নাত শুধু ব্যক্তিগত জীবনে নয়, নবীজির সুন্নাত শুধুমাত্র পারিবারিক জীবনে নয়, নবীজির সুন্নাত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নাত পালন করতে হবে। নবীজির সুন্নাত যখনই আমি আপনি রাষ্ট্রীয় পর্যায়ে পালন করতে পারবো, তখনই আমি আপনি নিজেকে আল্লাহর খলিফা হিসেবে দাবি করতে পারবো। কিন্তু আমি আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন হব যখনই বাতিল শক্তি চক্ষুর আঙ্গানি দিয়ে দেয়, তখন আমি আপনি বাতিল শক্তিকে ভয় পেয়ে যাই। অথচ মুমিন বান্দার এক নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা ভয় করবে কাকে? আপনি সবকিছু রেডি করেন। ও ও ও মা, এই তোর পেটের সন্তানটার কথা একবার চিন্তা কর। ওই দুনিয়াতে আসার আগেই ওর বাপের তুই তালাক দিয়ে দিবি? আপনি প্রেগনেন্ট? এ কথা তো আগে বলেননি। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। হবে না? কেন হবে না? কারণ এটা নিয়ম নেই। স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে, সন্তান প্রসবের আগে ডিভোর্স হয় না। এটা কেমন কথা? পেটে সন্তান থাকলে মানসিক যন্ত্রণা নিয়ে হইলেও স্বামীর লগে সংসার করতে হইব? আপনি আপনার মতো থাকেন, কিন্তু যেটা নিয়মে নেই সেটা করতে পারবো না। আমার স্বামী আমার পেটের সন্তানটারে স্বীকার করব না, একটা মায়ের কাছে এটা কত বড় অপমান সেটা আপনি বুঝেন? আর তাছাড়া আমার সন্তানটা বড় হইয়া কি পিতৃ পরিচয় দিব কোন? এমন একটা মানুষের সাথে কেমনে সম্পর্ক রাখবো আপনিই কোন? শর্মা, আমরা সবাই মিলা জামাই বাবাজিরে হাতে পায়ে ধরি। আমার মনে হয় আমাকে কথা সে ফেলতে পারবো না। তবুও মা তুই তালাক দিস না। আম্মা, তোমরা এগুলা কি কইতাছো? কেন হাত পায়ে ধরতে যাইবা? আমি বারবার কইতাছি আমি সংসার করুম না। সন্তানের স্বীকার করবে না কেন? এটা কি মগের মূল্য নাকি? আপনি যদি 100% নিশ্চিত থাকেন
মামলা করেন? মামলা করমু? অবশ্যই করবেন, কারণ তার জন্ম দিয়ে বাচ্চা যদি স্বীকার না করে তাহলে আপনার বাচ্চা বড় হয়ে কি পরিচয় পাবে? মানুষ তো একে খারাপ চোখে দেখবে। কি কোন এটা? এই স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করব? হ আব্বা, উনি একদম ঠিক কথা কইছে। আমি মামলা করব। আমি আমার সন্তানের পিতৃ পরিচয় আদায় করেছি। থানায় গিয়ে মামলা করেন। মামলা যদি কোর্টে যায় তারপরে আমি আছি। আপনি সব ব্যবস্থা করেন, এর জন্য যা যা লাগে সব করতে রাজি আছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বৃষ্টি, তোমার পথের কাঁটা দূর হচ্ছে। এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই। কিসের কাটা? মানে বুঝতে পারছো না? মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওকে আমি এমন ভাবে বলেছি, ও রাজি হয়ে গেছে। সত্যি? এত সহজে রাজি হয়ে গেল? হুম। সাবির, কি অবস্থা? অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আজকে ডকুমেন্ট পাঠাতে গিয়ে রাতুল কাছে ধরা পড়ে গেছি। সে জেনে গিয়েছে আমি তোমার লোক। কি বলতেছো? শিট, এখন কি হবে? আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। ঠিক আছে, ও যেহেতু জেনেই গেছে তাহলে তো আর কিছু করার নেই। খেলাটা এখন অন্যভাবে খেলতে হবে। তুমি এখন থেকে আমার সাথেই থাকো। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। আরে এটা তোমরা সমাধান করে ফেলো না, সব কিছুর জন্য আমারে ফোন করলে হবে? হ্যাঁ, রাখো ফোন, রাখো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি দরকার বলেন? স্যার, আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাই। স্বামীর বিরুদ্ধে? কি স্ত্রী নির্যাতন নাকি দেনমোহরের টাকা, কোনটা? না না, এগুলা কিছু না। আমার সন্তানেরা অস্বীকার করতেছে, সেই জন্যই মামলা করব। সন্তান স্বীকার করতেছে না? সে কি খুব বড় লোক, টাকা পয়সা আছে? হ, অনেক বড় লোক, টাকা পয়সা আছে। বুঝছি, এরকম মামলা অহরহই আসে। বড় লোকের এই, এগুলো তো কথা হয় কেন? চুপ করতে কত? হ্যাঁ, চুপ করে দাঁড়া থাক। বড় লোকের ছেলেরা আপনাদের মতো গরিব মেয়েদেরকে পটাইয়া বিয়ে শাদী করে, এরপরে পেটে একটা সন্তান আসলে পুরুষ করে এটা বলে। হ্যাঁ, আপনি ঠিকই ধারণা করছেন, হইতে পারে আপনার কথা ঠিক। কিন্তু স্যার, আমি এখানে মামলা করতে এসেছি, আপনি একটু মামলাটা লেখেন। একটা বুদ্ধি দেই আপনারে। দেখতে দেখতে আমারও চাকরির বয়স তো কম হইল না। এরকম মামলা প্রতিনিয়ত এখানে আসতে থাকে। আজকে আপনি মামলা করে যাবেন, কয়দিন পরে দেখা যাবে স্বামীরে বগল দাবা করে আমার কাছে আসছেন, আইসা বলতেছেন, স্যার আমি ভুল করে মামলাটা করে ফেলাইছিলাম, এখন মামলাটা তুলে নিতে চাই। এগুলা অসংখ্যবার ঘটছে আমার সাথে। তাই বলি কি, তার সাথে সমঝোতা করে ফেলেন, মামলা করে কোনো লাভ নাই, মিটে যাবে। স্যার, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, কিন্তু আমি সমঝোতা করতে আসি নাই স্যার। আমি আমার সন্তানের অধিকার চাই, আর সেই অধিকার আদায়ের জন্য যা যা করা লাগে আমি সব করি। আপনি দয়া করে মামলাটা লেখেন। বুঝে না, ভালো একটা বুদ্ধি দিলাম, বুঝে না। আপনারা যে কেমন মানুষ এটা আমিও বুঝি না। বুঝা না বুঝা কারো ঘাড়ে ঝুলা পড়েন, বিপদে পড়লে পুলিশের কাছে আসেন। বলেন, নাম বলেন। মেঘলা। আপনার নাম তো আমি জানতে চাই নাই, যার নামে মামলা করতে আসছেন তার নাম বলেন। লেখেন, মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ
ওনাকে তো আমি চিনি। হ্যাঁ, ওনার নামে কোনো মামলা নেওয়া যাবে না। কেন মামলা নেওয়া যাবে না? উনি হয়েছে যে রিয়েল এস্টেট কোম্পানির মালিক, আর এখন অবশ্য ওনার নাই কোম্পানিটা, উনি ওনার শ্বশুরেরটা দেখাশোনা করেন। আরে বাবা রে, উনি একজন সম্মানিত মানুষ, সম্মানিত মানুষের সম্মান আমি নষ্ট করি কি করে? সম্ভব না, আপনি যান। আপনি মামলাটা নিবেন না? আমি বললাম তো মামলা নেওয়া যাবে না ওনার নামে, আপনি প্লিজ এখন যান। স্যার আরেকবার রিকোয়েস্ট করতেছি, আপনি কি মামলাটা নিবেন না? আমিও শেষবার আপনারে বলতেছি, আপনি দয়া করে যান, না হলে কিন্তু আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। ওরে বাপরে, কার নামে মামলা করতে আসছে? কি হলো, আপনি আবার কারে ফোন করতেছেন? স্যার আমার 2 মিনিট সময় দেন, আসলে আপনি বুঝতে পারবেন। হ্যালো ম্যানেজার আঙ্কেল। কি, কাকে ফোন করলেন? আসার তো কোনো খবর নাই। কি হয়েছে অফিসার? স্যার, আপনি ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আপনি ওরা মামলা নিচ্ছেন না কেন? স্যার, ম্যাডাম মানে আমি ঠিক বুঝলাম না স্যার। আপনি মানে আপনার মতন একজন মানুষ এরকম ফকিন্নি মার্কা একটা মেয়েকে ম্যাডাম বলবে, আমার ঠিক মাথায় ঢুকছে না। আপনি জানেন উনি কে? না। উনি শালিমার বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। শালিমার গ্রুপের বর্তমান মালিক মিসেস শালিমার চৌধুরী। আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন। কি বলছেন স্যার? শালিমার গ্রুপের মালিক, সে তো হাজার হাজার কোটি টাকার মালিক। এইরকম পোশাক আশাক পরে থাকবে? নিজের মুখে বললো যে বস্তিতে থাকে, সে কিনা শালিমার গ্রুপের মালিক। স্যার, আমার বিশ্বাস হচ্ছে না। সেটা জেনে কি আপনার তো কোনো দরকার আছে? না। এখন বলুন আপনি ম্যাডামের কেসটা নেবেন কিনা? অবশ্যই অবশ্যই স্যার, আপনি যেহেতু বলছেন অবশ্যই নেব। প্লিজ বসুন। বসুন ম্যাডাম। স্যার, শুধু কেস নেব বিষয়টা তা না, ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে স্যার আসামিকে ধরার ব্যবস্থা করব, যথাযথ শাস্তির ব্যবস্থা আমি নিজ দায়িত্বে করব, কথা দিচ্ছি স্যার। থ্যাংক ইউ অফিসার। তাহলে সেটাই করেন। উনি আমার সন্তানরা অস্বীকার করছে, তার বিরুদ্ধে আপনি মামলা লেখেন। জি, আপনি কাইন্ডলি পুরো নামটা আবার একটু বলুন। আমার নাম নাকি ওনার নাম? যার নামে মামলা করবেন তার নাম লেখেন, মোহাম্মদ আব্দুল্লাহ অনিক। ঠিকানাটা একটু বলুন। ঠিক আছে। থ্যাংক ইউ অফিসার। আর আমরা একটা দ্রুত অ্যাকশন চাচ্ছি। জি স্যার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ব্যবস্থা নিচ্ছি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ অফিসার। চলুন ম্যাডাম। চা খান একটু? থ্যাংক ইউ ম্যাম। চলুন। ম্যাডাম, আমাদের এই প্রজেক্টের এটা হচ্ছে আপনার লেআউটটা। আচ্ছা, এখানে আপনার 4টে বেডরুম। হ্যাঁ, এটা স্পেসটা মেঘলা? ঢুকবে। তুমি নাকি আমার নামে মামলা করেছো? আমি আমার সন্তানের পরিচয়ের জন্য যা যা করা দরকার সব করব। সন্তানের পরিচয় দিব মানে? ও আচ্ছা, এখন আমাকে মানতে হবে এই সন্তান আমার? তুমি যে মামলাটা করেছো এটা তো মিথ্যা মামলা। তুমি কেন আমার নামে মামলা করেছো? সেটা তো পুলিশই প্রমাণ করবে এটা মিথ্যা মামলা না আসল মামলা। পুলিশ প্রমাণ করবে? পুলিশ কি প্রমাণ করবে? হ্যাঁ, তুমি আমার নামে মামলাটা তুলে নাও, না হলে কিন্তু আমি তোমার নামে মানহানির মামলা করব। মামলা করতেছ? করতে পারো। করতে পারো মানে? তুমিও চাও
আমি তোমার সাথে ঝামেলা করি, আমাদের মান সম্মান নষ্ট হোক, থানায় যে তোমার সাথে লড়াই করি, এটাই চাও তুমি? আমি শুধু চাই আমার সন্তানের পরিচয়। তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। আমার তোমার টাকা পয়সা সন্তানের দায়িত্ব নিতে হইবে এমন কোনো কিচ্ছু লাগবে না, তুমি শুধু সন্তানের পরিচয়টা দাও। দায়িত্ব নিব মানে? যার সন্তান তার কাছে যাও। ওকে ফাইন, ঠিক আছে, আমি তোমার সাথে থানাতে যেই লড়াই করব, দেখি পুলিশ কি প্রমাণ করতে পারে। চলো। হ্যাঁ যাইতেছি, যাইতে তো হবে। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাইতেছি। জি প্লিজ। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি আপনারা কোথায়? এই শান্তা। রাতু, তোমাকে তো খুশি দেখাচ্ছি কেন? আর তার আগে বলো যে আঙ্কেল আন্টি কোথায়? এই তো আমরা। কি ব্যাপার বাবা, এই তো খুশি? আঙ্কেল আন্টি আপনারা তো খেলা জমিয়ে দিয়েছেন একদম। কিসের খেলা? আপনাদের কথা বিশ্বাস করে অনিক আর ওর বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। অনিকের বউ এখন নিজে থেকে ওকে ডিভোর্স দিতে চেয়েছে। সত্যি? হ্যাঁ। তাইলে তো আমার কষ্ট সার্থক হয়েছে। ইস রে, কত যে মিশা কথা বানায় বানায় কইছি। অনিক এখন চাইলেও আর আমার প্রজেক্টটা দায়িত্ব নিতে পারবে না, কারণ ওর বউয়ের সাথে এখন ওর সম্পর্কটা একদম যুদ্ধের মতো। দীর্ঘায়িত হোক, অনেক বড় হোক। আপনি এমন দোয়া করেন যেন এটা টু বি কন্টিনিউ হয়। একদম একদম একদম। আন্টি অনেক প্রেশারের মধ্যে, শরবত খাবেন না খুশিতে? যা নিয়ে আসেন তাড়াতাড়ি, আমরা একটু খুশি। বসো। যা আপনি গিয়ে স্যার আসসালামু আলাইকুম। নিয়ে আসছি। বসে বলেন। স্যার, আমার নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এই বাচ্চাটা আমার না। শেষমেশ এই মিথ্যা মামলার জন্য আমাকে থানা পর্যন্ত আসতে হলো। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ওটা তোমার অভ্যাস হইতে পারে, আমি ওখানে না পর পুরুষের কাছে যাই না। তুমি তো আবার স্বার্থের জন্য লোভে পড়ে অন্য নারীর বিয়া করে ফেলো। তুমি যদি পরপুরুষের কাছে নাই যাও, তাহলে বাচ্চাটা কোথা থেকে আসলো? আমি তো জানি এই বাচ্চার বাবা আমি। তুমি যেটা করেছো সেটা পাপ। অনেক, আমি কোনো পাপ করি নাই, বুঝো নাই তুমি? আপনারা এইভাবে তর্কাতর্কি করেন না প্লিজ, এটা থানা। আপনারা দুজন হচ্ছেন সম্মানিত মানুষ, দুইজন সম্মানিত মানুষ থানায় বসে বসে এভাবে তর্কাতর্কি করতেছে, বিষয়টা দেখতে ভালো লাগে না। থামেন আপনারা প্লিজ। স্যার, কিভাবে থামবো? আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা দেয়, আপনি মেনে নেবেন? যেই বাচ্চাটা আমার না, সেই বাচ্চার দাবিতে আজকে আমাকে থানা পর্যন্ত আসতে হলো। আমি এত কিচ্ছু শুনতে চাই না। এখানে মামলা করতে আসছি, মামলা হবে। আপনি মামলা লেখেন, আপনি মামলা লিখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা পরামর্শ দিই, এতে একটা সমাধান হইতে পারে। কি পরামর্শ? আমি টেস্ট করার জন্যে রিকমেন্ড করে দিতেছি, আপনারা ডাক্তারের কাছে গিয়ে একটু টেস্ট করায় আসেন। এখন তো প্রযুক্তির যুগ, টেস্ট করাইলে মানে ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। স্যার, গুড ডিসিশন। আপনি খুবই ভালো বলেছেন। টেস্টটা করলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসলে এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। তাহলে আমি লিখে দিচ্ছি, আর মামলা এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসুন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। আপনারা হইলেন বড় লোক।